নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। জিএসটি ইস্যু নিয়ে সাম্প্রতিককালে বাজার হাট সর্বত্র আলোচনা হচ্ছে যে জিএসটি 4টি স্ল্যাব থেকে সরাসরি 5 এবং 18, এখানে 2টি স্ল্যাব মাত্র রয়ে গেছে। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী, গাড়ি থেকে শুরু করে বাইক, অত্যাবশ্যকীয় পণ্য, শিশু খাদ্য, বিভিন্ন পণ্য সামগ্রী দাম কমেছে। অত্যাবশ্যকীয় দৈনন্দিন জীবনে দেখা লাগে, কিন্তু মানুষের প্রশ্ন হচ্ছে সেই সামগ্রীগুলির দাম কোথায় কমলো, আমরা সেগুলি সুফল কেন পাচ্ছি না? যে সেই এফেক্টটা আমরা কোথায় পাচ্ছি? যেখানে গাড়ি কিনতে গেলে, বাইক কিনতে গেলে এই এফেক্টটা সরাসরি চোখে পড়ছে, কিন্তু ওষুধপত্র কিনতে গেলে সেখানে দাম কমছে না। এই বিষয় নিয়ে আমরা রাজ্যের অর্থমন্ত্রী, যিনি 56তম জিএসটি কাউন্সিলে যে বৈঠক হয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বারবার যেখানে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদেরকে ডেকেছিলেন, তিনিও ছিলেন। এই বিষয় নিয়ে বাজারে কি অবস্থা, মানুষের আইনি কি বিষয় রয়েছে, কেন দাম কম পাচ্ছে না, কি করলে পেতে পারে, এবং আইনি পদক্ষেপ কি রয়েছে, সচেতনতা কি রয়েছে, সবকিছু মিলিয়ে সার্বিক তথ্য আমরা ওনার কাছ থেকে জানতে চেষ্টা করেছি। আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এবং আমরা জিএসটির পাশাপাশি স্যাটেলাইট টাউন এবং এ রাজ্যের বেকার সমস্যা, যুবকদের চাকরি বিষয় নিয়েও আমরা প্রতিবেদন প্রকাশ করব ধারাবাহিক, এবং ওনার সম্পূর্ণ বক্তব্যটি আমরা 3টি ভিডিওতে প্রকাশ করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যারা শোপ রয়েছে তারা কিন্তু কখনো তারা রসিদ দেয় না, সাধারণত আমরা হাতে মুখে বলি কি। নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ, সাম্প্রতিককালে সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় নিয়ে আজকে আমরা রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় অর্থ, পরিকল্পনা এবং সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমরা সাধারণ মানুষের সাম্প্রতিককালে বিভিন্ন জিজ্ঞাসা থাকে, আমাদের বিভিন্ন জিজ্ঞাসা করেন তারা সামাজিক মাধ্যমে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে এই যে 22 তারিখ থেকে চলতি মাসের যে জিএসটি যে স্ল্যাব কমে গেছে, রেট কমে গেছে, যেখানে 4টি স্ল্যাবে ছিল সেটা কমে 18 এবং 5% এসেছে 2টি স্ল্যাবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ যে হ্রাস পেয়েছে যে জিএসটি, সেক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেক্ষেত্রে তারা কিভাবে লাভবান হতে পারে বা এফেক্টটা কিভাবে পেতে পারে, এবং তাদের যে কিছু কমন জিজ্ঞাসা সেই বিষয়গুলি নিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। স্যার, আপনাকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আচ্ছা স্যার, সাম্প্রতিককালে জিএসটি আমরা বলি যে গত 2017 সালের পর থেকে জিএসটি নিয়ে সময়ে সময়ে অনেক আলোচনা হয়েছে। একই সঙ্গে যখন বলা হয়েছে জিএসটি কারণে দেশের ডেভেলপমেন্টে অনেক অগ্রগতি এসেছে এবং ট্যাক্সের জায়গাটাকে এক জায়গায় আনার চেষ্টা করা হয়েছে। সেখানে 22 তারিখ থেকে যখন বলা হচ্ছে যে 2টি স্ল্যাবে আসছে মাত্র 5 এবং 18%, অনেকটা সরলীকরণ হয়েছে বলা যায়। সেখানে সাধারণ মানুষের প্রশ্ন যে আমরা ফুড আইটেম থেকে শুরু করে কমন যে জিনিসগুলি বাজারে খুচরো, সেক্ষেত্রে আমরা কিভাবে সুবিধা পেতে পারি, বা সাধারণ মানুষের এক্ষেত্রে ভূমিকা কি হতে পারে? যারা বিক্রেতা, বিজনেসম্যান, আপনারাও গিয়ে বুঝাচ্ছেন, তাদেরকে বারবার গিয়ে বুঝাচ্ছেন, আলোচনা করছেন আপনারা, সেই জায়গা থেকে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর আপনারা কিভাবে দেবেন? দেখুন, প্রথমে যে জিএসটি রিফর্ম হয়েছে 56তম জিএসটি কাউন্সিলের বৈঠকে, এটা একটা সাধারণ জিএসটি কমানো শুধুভাবে ধরলে চলবে না। এটাই ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ওনার পরিকল্পনায়, ওনার বাস্তবতাকে সামনে রেখে আমাদের দেশের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজির নেতৃত্বে গত 3রা সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বর 2 দিন ব্যাপী সারা ভারতবর্ষের সমস্ত অর্থমন্ত্রীদেরকে নিয়ে উনি এই 2 দিন ব্যাপী একটি জিএসটির 56তম জিএসটি কাউন্সিল মিটিং বৈঠক ডেকেছেন। মূলত ওই মিটিংটার উদ্দেশ্য ছিল যে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক যে সারা দেশে 140 কোটি মানুষের জন্য একটা নতুন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যেটা আমরা সবাই বলার চেষ্টা করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সারা দেশব্যাপী যে রামনবমীর উৎসব, দুর্গোৎসব, এই সমস্ত কিছুকে সামনে রেখে দেশ সকলের প্রতি একটি উপহার হিসাবে দেওয়ার উনি ব্যবস্থা নিয়েছেন। এবং আপনি যেটা বলেছেন যে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, আপনি একটা ছোট্ট, আমি সব ডিটেলস, জিএসটি একটা বড় ব্যাপার, বহু শত শত আইটেম আছে, কিন্তু মূলত যে মূল যে
যে সংখ্যা মানুষ, অধিক সংখ্যক মানুষ, সেটা অবশ্যই সেটা বলতে হবে যে দৈনন্দিন জীবনের সঙ্গে যারা রোজগার, কৃষক, শ্রমিক, গরিব মানুষ, যে যারা নিত্য নৈমিত্তিক রোজগারের মাধ্যমে, কঠিন পরিশ্রমের মাধ্যমে যারা নিজেদের পরিবারকে তাদের মানে বহন করতে হয়, পরিচালনা করতে হয়, তারা মূলত কিভাবে সুযোগগুলো পেয়েছে। যদি সুযোগটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে নয়, আমরা তো এই জিএসটি রিফর্মের মাধ্যমে টোটাল গরিব থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সবাই ডাইরেক্টলি উপকৃত হয়েছে। প্রথমে গরিব মানুষদের, আমি একটা মানুষ বা আমার পরিবার হোক বা আপনার বা অন্য পরিবার, কৃষক পরিবার, প্রথমে তার খরচের দিকটা দেখেন। যে প্রথমে দেখুন তাকে রোজকার বাজারে যেতে হবে, তাকে বিভিন্ন রকম ভাবে যে মানে যা তার খরচ করা হয়, এই যে নিত্য নৈমিত্য খাবার, শাকসবজি থেকে শুরু করে দৈনন্দিন খাদ্যপণ্যের উপরে ওদের রোজগার খরচ করতে হবে। তো এইতে গিয়ে কি করেছে ভারত সরকারের এই জিএসটি রিফর্মের, যেখানে 18% ছিল সেখানে 5% নামিয়ে দিয়েছে, কোথাও 12% ছিল সেখানে 0% করে দেওয়া হয়েছে নিত্য নৈমিত্য প্রয়োজন। এর মধ্যে বলতে পারেন অনেক এটার মধ্যে, তো এর মধ্যে করাতে মনে করুন আগে আমি 18% আমাকে জিএসটি দিতে হতো এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে। এর মধ্যে অনেক কিছু আছে, পেস্ট বলুন, সাবান বলুন, টুথব্রাশ বলুন, মানে যা রোজ সকালবেলা ঘুমের থেকে উঠলে যা লাগবে, রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত আপনাকে যা যা লাগে, এর মধ্যে নিত্যনৈতিক প্রত্যেকটি প্রয়োজনের ক্ষেত্রে মানুষকে যথেষ্ট সুযোগ দিয়েছে। এটা মানুষকে বুঝতে একটু সময় নিল, কিন্তু মানুষ পরিষ্কার এটা দিয়ে দিয়েছে। আপনি এবার বলুন, আমি 100 টাকা নিয়ে বাজারে যেতাম, আমি গরিব মানুষ, আমি এটা এক্সাম্পল দিচ্ছি। 100 টাকা নিয়ে বাজারে গেলে যেখানে 18% ছিল এসব জিনিসপত্রের দামের মধ্যে, তা আমি 18 টাকা আমাকে জিএসটি চলে যেত, আমি কত টাকা মার্কেট করতে পারতাম, মূল প্রোডাক্টটা কত টাকা দিতে পারতাম, আমি 82 টাকা আমি খরচ করতে পারতাম। তো 82 টাকা খরচ করে 18 টাকা আমার জিএসটি দিয়ে যেত। আসুন এবার যারা এই 18% থেকে যখন 5% নামিয়ে আনা হয়েছে, তখন কত পার্সেন্ট আমার ডিফারেন্স হলো 13%। তাহলে 100 টাকা নিয়ে আগে আমি 82 টাকা খরচ করতাম, এখন 100 টাকা নিয়ে আমাকে 95 টাকা খরচ করতে পারি, 13 টাকা বেশি খরচ করতে পারি। তো আমার মানুষের কাছে প্রতিদিন 100 টাকা বিনিময়ে অন্তত বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসে আপনার 13 টাকা তার সাশ্রয় মানে হয়েছে। 82 টাকা থেকে 95 টাকা আমি খরচ করতে, এই যে একটা ব্যাপার, এটা সমস্ত দেশের সমস্ত যারা নিত্য প্রয়োজনীয় মানুষ যারা ব্যবহার করে কিনতে হয়, চলতোই সংসার, খাদ্যদ্রব্য থেকে শুরু করে, এটা বিরাট টাইট হচ্ছে। আসুন আমি এর থেকে বেরিয়ে চলে যাই আরেকটার দিকে, এবং এই যে আপনার যে যেমন ধরুন যে ওষুধ, আমাদের জীবনদায়ী ওষুধ, মেডিসিনের ক্ষেত্রে দেখুন, এখানে দেখুন জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে শুরু করে অক্সিজেন যন্ত্রপাতি এবং বিভিন্ন রকম একাধিক ইয়েতে আপনাকে কিছুটা জীবনদায়ীতে একদম 0% করে দেওয়া হয়েছে। আর বিশেষ করে যে সমস্ত বাকি সমস্ত রিলেটেড মেডিসিন যেগুলো আছে 5% করে দেওয়া হয়েছে। অক্সিজেন বলুন, যন্ত্রপাতি বলুন, এগুলো 5% জিএসটি আওতায় আনা হয়েছে। তাহলে অটোমেটিক্যালি মানুষের এই যে ক্ষেত্রে, মানুষের কি লাগে, আমাকে প্রথম সকালবেলা ঘুমের থেকে ওঠাকে আমার যে নিত্য প্রয়োজন লাগবেই, সেগুলো আমার লাগে। খাদ্য আমাকে খেতে হবে, তার জন্য আমাকে মানে বাজার থেকে সবজি বাকি যা কিনতে হবে। এরপরে কর্মজীবনে যাবো, সেটা ছেড়ে দিলাম, পরে আসছেন। সেখানে আমার আরো প্রশ্ন হচ্ছে, আমাকে ধরুন আমাকে অসুখ বিসুখ হলো, আমাকে ওষুধ খেতেই হবে, বাঁচতে হবে আমাকে, সেটাকে আমাকে 5% এনে দিল, কিছু জায়গাতে 0% করে দিয়েছে। এবং বাকি সমস্ত কিছু থেকে শুরু করে সাধারণ জিনিসপত্র বলেছি, শ্যাম্পু বলেন, সাবান বলুন, চুলের তেল বলুন, এগুলো সব আছে। তো মানুষের এক্ষেত্রে হয়েছে। এবং এরপরে আপনি আসুন স্বাস্থ্য পরিষেবাতে, এই যে কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বলুন, এটা গরিব মানুষেরও ছেলেপেলেরা পড়াশোনা করে, আর উচ্চপদস্থ যারা মানে ধনী মানুষ তাদেরও ছেলে পড়াশোনা করে। সেই ক্ষেত্রে কি করেছে, খাতা, স্টেশনারি গুডস এর ক্ষেত্রে জিএসটি মুক্ত করে দেওয়া হয়েছে। এবং ছাত্রছাত্রীরা কি হয়েছে, তাদের এই যে পড়াশোনা করার ক্ষেত্রে যে গরিব মানুষ হোক আর মানুষ যাবে, তাদের যে একটা খরচ করতে হতো, এখানে তাদের এক্সেস যে এই যে এক্সপেন্ডিচার, সেখানে জিএসটি কমিয়ে তাকে সুযোগ করে দেওয়া হয়েছে। এই যে কিছু জায়গাতে আছে, যেমন ধরুন না জ্যামিতি বক্স, রঙের বাক্স যেমন লাগে, এগুলো কত পার্সেন্ট ছিল আগে, 12% ছিল, কত পার্সেন্ট করে দেওয়া হয়েছে, 5% করে দেওয়া হয়েছে। খাতা স্টেশনারি 0%,
বাকিগুলো 12 থেকে কমিয়ে 5% করে দেওয়া হয়েছে। তাহলে শিক্ষা ক্ষেত্রে আপনি এটা দেখুন, আরো কিছু আছে, স্কুল ড্রেস বাগানা অনেক কিছুতে আপনার কমিয়ে আচ্ছা স্যার, এই যে কমেছে সেটার প্রভাব অবশ্যই আমরা ডিরেক্টলি আমরা দেখতে পাবো এবং অলরেডি প্রসেস শুরু হয়েছে। দীর্ঘদিন একটা সিস্টেম ছিল, হঠাৎ করে পরিবর্তন হয়েছে। মানুষ চাইছে 22 তারিখের পর থেকেই যেন তার এই যে বডি রেটে যে জিনিসটার দাম ছিল, ধরুন একটা জলের বোতল 10 টাকা, তো জিএসটি যেহেতু কমেছে তাহলে এটা কেন 8 টাকা হবে না, কেন পাচ্ছে না? হয়তো কেউ ভাবছেন যে আমরা গাড়ি কিনতে গেলে 10 লক্ষ টাকার গাড়ির নিচে সেটা 1 লক্ষ টাকা কমে গেছে, তারা এটা এফেক্ট দেখতে পাচ্ছেন যে কালকে শুরু যদি আমি একটা গাড়ি বা বাইক কিনতে যাই 1250 সিসির নিচে বা 100-150 সিসি 200 সিসির বাইক, তাহলে তার 10-15 টাকা সে স্পটে এখন কম পাচ্ছে, এটার এফেক্ট সে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে। কিন্তু এই যে খুচরো ওই মেডিসিনের ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে মেডিসিন কেন সে আগের প্রাইসে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে কি কোনো আপনাদের মানে কোনো বক্তব্য আছে বা সেটাকে একটা সাধারণ গ্রাহক হিসেবে সেটাকে আপনার কি বলবেন? আপনার প্রশ্ন মোতাবেক আমি একটা কথা বলবো, এটা তো ক্লিয়ার, আপনিও জানেন আমি জানি, দেশের মানুষ শুনে ফেলেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 22শে সেপ্টেম্বর থেকে জিএসটি যে রেট রেশনালাইজেশন করা, রিফর্ম করা, সেটা 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এতে আমি আপনি যত মানুষ আছে সবাই কিন্তু ভারতবর্ষের মানুষ সেটা সুযোগ আমরা নেব, পাচ্ছি, পাওয়ার কথা 22 থেকে শুরু হয়ে গেছে। আপনি একটু আগে বলছেন যে 10 লাখ টাকা গাড়িতে কিনলে আপনি 1 লাখ টাকা, মানে আগে গাড়িতে কত ছিল প্রায় 28%, এখন এটা 18% হয়ে গেছে, তো 10% কমে গেছে। তো 10 লাখ টাকা গাড়িতে 10% কমলে 1 লাখ টাকা কমে গেছে। আপনি এটা পাচ্ছেন বলছেন আপনি যে আমি কিনতে গেলে পরিষ্কার আমি 1 লক্ষ টাকা কম পাচ্ছি, ক্লিয়ার? এটা যদি কম পান, বাকি নিত্য নৈমিত্তিক যে জিনিসপত্র আপনি মেডিসিন থেকে শুরু করে যা আপনার লাগছে তা কিনতে গেলে পাবেন না, এটা কেন? এই পত্রটা আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না এই কারণে যে 22 তারিখ থেকে আপনি যাই কিছু মানে পারচেস কিনবেন মার্কেটে গিয়ে, যে কোনো জিনিস কিনবেন, সেখানে ভারত সরকারের যে জিএসটি রিফর্ম করে দেওয়া হয়েছে তার থেকে 1 টাকা বেশি নেওয়ার কোনো স্কোপ কোনো ব্যবসায়ীর কাছে এটা হতে পারে না। তাহলে কি করে হচ্ছে আমি জানি না, হয় কিনা। আপনি বলছেন বলে আমি, যেহেতু আপনারা পাবলিক রিলেশনে থাকেন, আমি ধরে নিলাম আপনি জানেন কোথাও, কোথায় জানছেন আমি জানা, আমি কোশ্চেন দরকার নেই, কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দেব, এটা আমি সরকারের পক্ষ থেকে, যেহেতু আপনি সংবাদ জগতে আছেন, আপনাদের একটা বড় দায়িত্ব আছে, যে দায়িত্বের উপরে নির্ভরশীল হয়ে, যে দায়িত্বকে ঠিক পালন করার জন্য আমাকে এসে আপনি প্রশ্ন করছেন, সেটাও তো আপনি সাধারণ মানুষের জন্য প্রশ্ন করছেন। তো আমি সেই জন্য ওই দায়বদ্ধতার কারণে আপনাকে আমার একটা পরামর্শ থাকবে আমার, যে আপনারা আমাকে যেমন জিজ্ঞেস করছেন, আমার মনে হয় আপনি বোধহয় দেখে থাকবেন যে আমরা কিছুদিন থেকেই রাজ্যের, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহের নেতৃত্বে আমরা জিএসটি যে রিফর্ম হয়েছে আগরতলা শহরে আমরা মুক্তধারা মঞ্চে আমরা করেছি, এবং সেখানে সমস্ত দিল্লি থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদেরকে আনা হয়েছে এবং সেখানে তাদেরকে ওয়ার্কশপ করা হয়েছে। কি ওয়ার্কশপ? ব্যবসায়ীদেরকে নিয়ে, যারা ট্যাক্স পেই বা যারা বিজনেস করছেন তাদেরকে সমস্ত ট্রেনিং দেয় 2 দিন ব্যাপী। কেন ট্রেনিং দেওয়া হয়েছে? যে এই যে সমস্ত জিনিস কমে গেছে তাদেরকে যাতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা, যদি থাকে খোলামেলা আলোচনা করো, এবং সে আলোচনার মধ্যে আমরা বলে গেছি, মানে মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রশ্ন থাকলে আপনারা জেনে নিন। আজকে যদি জানার জন্য সব বিজনেসম্যান আসেনি, এরপরও জানলে আমার অফিস থেকে আপনাদেরকে ট্রেনিং বা আপনাদেরকে এটা অবহিত করা হবে। কারণ এখন পরিষ্কারভাবে যে কোথাও তাদের একটা প্রশ্ন ছিল ব্যবসায়ীদের ক্ষেত্রে, যে আমরা তো 22 তারিখের আগে যে সমস্ত জিনিস পারচেস করেছি, স্টক করেছি, সেই স্টকের মধ্যে বিভিন্ন স্ল্যাবে 4 ধরনের স্ল্যাব ছিল, 28, 18, 12 and 5। তো 4 ধরনের স্ল্যাব ছিল, বর্তমানে 2 ধরনের স্ল্যাব হয়েছে, 5% and 12%, 18%। তাহলে আমি যদি 28% কোনো স্টক মানে পারচেস করে থাকি, তাহলে সেটা আমি এখন 18% বিক্রি করতে হবে। আমার ডিফারেন্সটা আমি কি করে অ্যাডজাস্ট করব? পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে রেটে আগে যা ছিল পারচেজিং রেটটা, সেটা বর্তমানে যে বেশি কিনেছে বর্তমান কমে গেছে, সেটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। সেই টাকাটা বিজনেসম্যানরা অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট এসে যাবে, ওদের 1 টাকা লস হবে না, এটা বারবার বলা হয়েছে। তাহলে তারা যে অজুহাতটা এখন দেখাচ্ছে কাস্টমারের সঙ্গে অনেক ক্ষেত্রেই, তাহলে এখানে একটা সহজ পথ রয়ে গেছে যে এই জায়গাতে আগে ক্রয় করেছি সেই রেটে আগের জিএসটিতে, সেই কথা বলার কোনো সুযোগ এখানে নেই। দেখুন আমি একটা কথা বলি, আমি সরকারে আছি, সরকারের সিদ্ধান্ত 140 কোটি মানুষের জন্য প্রধানমন্ত্রীর দ্বারা ঘোষিত,
আমরা রাজ্য সরকার সব জায়গায় জায়গায় আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা মিটিং করছি বিজনেসম্যানদের নিয়ে, এবং সেখানে চার্টার্ড অ্যাকাউন্ট ফ্রম দিল্লি তারা আছেন, সঙ্গে আপনাদের জনপ্রতিনিধিদেরকে রাখি আমরা। আপনাদের রাখার কি কারণ? আপনাদের রাখার কারণ হচ্ছে যে সরকারের কি নীতি কিভাবে চলছে সেটা আপনারাও যাতে ভালো করে বুঝে নেন। কারণ আপনারা যখন পাবলিকের কথা বলতে আসবেন সেখানে আপনারা তো জেনে গেছেন যে সরকারের মানে প্রক্রিয়া কি, প্রসেসটা কি, সেখানে আপনি ভালোই জানেন। তো সেখানে যখন মানুষ প্রশ্ন করে তা আপনাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে। আপনারা তো স্টেটের মানুষ, দেশের মানুষ। আপনার নিজের যে দোকানদাররা তারা ফলো করছে না তাদেরকে আমি আপনাকে কথাটা বলতে শেষ করতে দিন আমাকে, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। তাহলে আমার বক্তব্য হচ্ছে আগে এটা আসুন যে 10 লাখ টাকা গাড়ি কিনতে বলছেন, আমি 1 লাখ টাকা ছাড় পাচ্ছি, আপনি বলেছেন। আবার 100 টাকার ম্যাটেরিয়ালস কিনতে গেলে আপনি বলছেন আমি পাচ্ছি না। এটা কি সম্ভব? সম্ভব না। আমি আপনাকে আপনার মাধ্যমে দিয়ে দিন, এটা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের উচিত হবে 10 টাকা যদি আমি কোনো দ্রব্য ক্রয় করি, আমি সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে 10 টাকা ক্যাশ মেমো চেয়ে নেব। আমার কথা পরিষ্কার আবারও বলি, কারণ আপনার মাধ্যমে আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি যে আমি যদি 10 টাকারও যদি খরচ করি, তাহলে 10 টাকার যে কোনো দোকান থেকে যে কোনো জিনিস, পার্টিকুলার কোনো মানে ম্যাটেরিয়ালসের কথা বলছি না, আপনি যদি খরচ করেন সে 10 টাকার জিনিসের জন্য ওই দোকানেতে কিনবেন, সেখান থেকে ক্যাশ মেমো চেয়ে নেবেন। দোকানদার বাধ্য আপনাকে ক্যাশ মেমো দিতে। আমি ক্যাশ মেমো চাইবো না, দোকানদার 10 টাকাটা 15 টাকা নিল কি নিল না আমি জানি না, সে তো বিনা কাগজে নিচ্ছে। তো বিনা কাগজে কেউ কিছু নিতেই পারে, তার তো কোনো অথেন্টিক আপনি আমাকে যদি আপনার কাছে থাকে, আপনার যদি যেসব মানুষ আপনার কাছে কমপ্লেন করেছে, আমি আপনাকে রিকোয়েস্ট করব সেই সমস্ত মানুষের থেকে স্পেসিফিক সেই দোকানের নাম দিয়ে আপনি আমাকে বলুন। আমি ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য স্টেট হিসাবে আমি পরিষ্কার বলছি যে তার জন্য এনকোয়ারি করা হবে। আমার সেল ট্যাক্সের সমস্ত অফিসার সেই জায়গাতে এনকোয়ারি করা হবে যে এটা আদৌ তারা এরকম করছে কিনা। আপনি বলছেন ঠিকই, বাট আপনার কাছে কোনো রিপোর্ট নেই, অথেন্টিক কোনো পেপারস নেই। আপনি বললেও সেখানে আমি এটা প্রুভ করতে হবে আমাকে যে আদৌ সে করেছে কিনা। কিন্তু তাও আমি রাজ্যের সাধারণ মানুষের যদি তাই শেষ থাকে, তার জন্য আমার রেসপন্সিবিলিটি, আমার সরকারের দায়িত্ব সেটা আমাকে এনকোয়ারি করতে হবে। বাট আমি স্বীকার করি না, আমি এটা ভাবতেই পারি না যে সরকারের নির্দিষ্ট যে জিএসটি রিফর্ম করা হয়েছে তার থেকে কেউ বেশি নেওয়ার মতো কোন রাস্তা আছে। কারণ যখনই আপনি মেমো চাইবেন, সেই মেমোতে অটোমেটিক্যালি আপনি যা করবেন অনলাইন, সেটা অটোমেটিক্যালি সেটা দেবে, সেটা কখনো চেঞ্জ হতে পারে না। এটা আমি জোর দিয়ে বলছি। একদম। যে বিষয়টা আমরা কথা বললাম যে মেডিকেল ক্ষেত্রে বিশেষ করে এই প্রশ্নটা অনেক সময় আসে, কারণ গ্রোসারির ক্ষেত্রে আমরা দেখি যেখানে ফিক্সড কোনো প্রাইস থাকে না, এমনিতেই বডি প্রিন্টের উপর থেকে কম ধরা হয়। তো এক্ষেত্রে একটা তাছাড়া গ্রোসারি যারা শপ রয়েছে তারা কিন্তু কখনো তারা রসিদ দেয় না, সাধারণত আমরা হাতে মুখে বলি কিনি। তো সেক্ষেত্রে তারা একটা উপলব্ধি করতে পারেন যে আমরা আগের যে দামে কিনছি এখন সেই দামেই কিনছি। সেই ক্ষেত্রে ওটাকে কন্ট্রোল করাটা খুব সহজ ব্যাপার না। কিন্তু মানুষ যেটা নিয়ে বেশি জানতে চায় যে মেডিসিন হতে পারে বা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আছে, সেক্ষেত্রে যারা যেখানে রসিদ ক্যাশ মেমো দেওয়ার একটা সুযোগ আছে, সেই জায়গাটা অন্তত চেয়ে নেওয়াটা হচ্ছে কাস্টমারের দায়িত্ব বলে আমরা, আপনি বলছেন এই দিকে জোর দেওয়ার কথা বলছেন। অবশ্যই আমরা এই জন্য কথা বললাম যে এখানে আইনগত কি প্রক্রিয়া রয়েছে, আমরা অবশ্যই সেই ধরনের দোকানীদেরকে ধরার চেষ্টা করব যারা সেটাকে ইউজ করার চেষ্টা করছে না। একটা আইনি ব্যবস্থা আছে আপনি বলছেন, আইনি প্রক্রিয়া, সেটাকে আমরা করব। কিন্তু আমরা এর মাঝখানে যে বিষয়টা আমরা বলি, এটা তো আমাকে মনে করুন জিএসটি রিফর্ম হয়েছে এখন, তার জন্য আমি কথা বলছি। এর আগত ছিল যখন জিএসটি 4টে স্ল্যাবে হতো, এইটা নিয়মটা কি আগে ছিল না? তার মানে যদি আপনি যদি বলছেন এখন কমে গেছে বলে এখন করছে না, তখন যদি যে 4টে স্ল্যাবে ছিল 5, 12, 18, 28, তাহলে তখন কি তারা বেশি নিত? প্রশ্নবোধক 1। আজকে যদি তারা জিএসটি কমে যাওয়ার পরে আপনি বলছেন তারা নিচ্ছে, তাহলে কি সেম আগে আপনার বক্তব্য এটা বোঝা যায় তখন তখন যা ইচ্ছা তারা নিতে পারত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এভাবে কোথাও আপনি কিছু করতে পারবেন না। আপনাকে এটা যুক্তিসঙ্গত একটা প্রুফ কিছু আপনাকে সাবমিট করতে হবে। মানুষ অনেক কিছু বলে,
আমি আমার দায়িত্বটা কতটা রেসপন্সিবিলিটি আমি মেনটেন করতে পারছি তার উপর নির্ভর করে আমি ঠকবো কি ঠকবো না। আজকে আমাকে পরিষ্কার ওপেন যে আমাকে যাই আমি কিনবো, আমাকে ক্যাশ মেমো প্রডিউস করো। ক্যাশ মেমো প্রডিউস করতে চাইলে যদি কেউ না দিতে রাজি হয় আমি দেব না, যদি কোনো বিজনেসম্যান বলে, সঙ্গে সঙ্গে সেখানকার সংশ্লিষ্ট আশপাশে যে সমস্ত সরকারি অফিসার্স আছে, শুধু সেল ট্যাক্সে যেতে হবে এমন কথা নেই। আপনি গো টু ইয়োর পুলিশ স্টেশন, গো টু আপনি সাব ডিভিশনাল অফিস যান, যে কোনো সেক্টর অফিসারকে আপনি বলতে পারেন যে আমি এর কাছে চেয়েছি, পুরো ডিপার্টমেন্টে বলেন যে আমাকে সে দিচ্ছে না, আমার থেকে এই টাকা রাখছে, সঙ্গে সঙ্গে সেগুলো দেখবে ডিপার্টমেন্ট। আমি সরকারের কাজের ধারাবাহিকতা বলতে চাইছি যে সরকার বদ্ধপরিকর যে প্রধানমন্ত্রী যে এই দেওয়া উপহার মানে দেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে হবে। সেখানে মাঝখানে গ্যাপ করা কোন রাস্তা সরকার রাখেনি। এবং এটা আমি বলছি, এবার আসলে আপনি একটা কথা বলেছেন যে গ্রসারি শপে গিয়ে তো আমরাকে ক্যাশ মেমো দেয় না, কিন্তু গ্রসারি শপে ক্যাশ মেমো দেয় না, আরেকটা জিনিস আছে আপনি বুঝতে হবে যে গ্রসারি শপের মধ্যে তাদের যে বোর্ড আছে সেই বোর্ডের মধ্যে তাদের রেটটা নির্ধারিত করে লেখা থাকে, কম্পালসারি, এটা জানেন তো। তো সেখানে যদি কম্পালসারি লেখা থাকে তাহলে সেখানে যে বোর্ডে লেখা থাকে সেখানে আপনি মোবাইল আজকে সবার হাতে আছে। একদম একদম একদম। আমি তো আপনাকে পলিসি করে দিচ্ছি, যদি না থাকে সেক্ষেত্রে আমি আপনাকে শুনুন, আপনি আমাকে প্রশ্ন করেছেন সাধারণ মানুষ, আমি আপনাকে মাধ্যমে সাধারণ মানুষের জন্য সুযোগ করে দিচ্ছি। মানুষের কাছে মোবাইল আছে, চট করে ছবি তুলে নিন, বোর্ডের মধ্যে তারিখ লেখা থাকবে আজকে কত তারিখ, 15 অক্টোবর। তো আপনি কোনো দোকানে যান, 15 অক্টোবর রেড চক দিয়ে লেখা থাকে, চেঞ্জ হয় আবার মুছে দিয়ে ঠিক করে, সেটা তো জিএসটিটা ঠিক আছে, কিন্তু বাজারের দ্রব্য সামগ্রী সেটা রেট কমতে পারে বাড়তে পারে, সেটা কিন্তু একটা জিনিস নাকি, আপনি ওইটা কিন্তু একটা জিনিস, বা জিএসটি রেটটা ফিক্সড, ওইটা এটাই, এর বেশি হবে না। তো আমার বক্তব্য হচ্ছে আপনি তাহলে সেটা আপনি দেখুন, ছবি তুলতে বলেন। যদি কোনো গ্রসারি শপে আপনাকে দেখা যায় যে গ্রসারি শপে আপনার কোথাও আপনার বোর্ড নেই, কমপ্লেন করুন। মানুষকে শুনেন, মানুষকে সাবলীল হতে হবে, সচেতন হতে হবে যে আমাদের আমার রাইট আমাকে নিয়ে নিতে হবে, সরকার আমাকে রাইট দিয়েছে, আমাকে রাইট অ্যাভেল করতে হবে, পরিষ্কার। এবং তার জন্য পদ্ধতিগুলো বলে দিচ্ছি। যে স্ল্যাবে কমেছে যে প্রোডাক্টে, আমাকে জানতে হবে কোন কোন প্রোডাক্টে কত কমেছে, কত জিএসটি আছে, সেই সচেতনতার মাধ্যমে আমি আমার অধিকারটা পেতে পারি, সুযোগ পেতে পারি। এবং যারা যারা গ্রাহক মানে ব্যবসায়ী রয়েছেন, যারা ক্রেতাদের সঙ্গে হয়তো বা মাঝখানে একটা তৈরি করার চেষ্টা করছেন, সেখান থেকে বাঁচতে গেলে কোন কোন প্রোডাক্টে কত কমেছে, প্রাইসটা কত হয়েছে, বা জিএসটি কতটা স্ল্যাব কমলো, সেখান থেকে আমি এর সুফল পেতে পারি। এতে ক্রেতাদের একটা সচেতনতা সবচেয়ে বেশি জরুরি এবং মনে করছেন। আমি আপনার মূল কথাটাতে আবার শুনুন, এত লম্বা বললে আপনাকে কাস্টমার মানে লোক বুঝবে না, শর্ট করলে বুঝবেন যে গ্রসারি সব বাদ দিয়ে আর কোন কোন আইটেম আছে ক্যাশ মেমো দেওয়া যায় না, প্রত্যেকটা দেওয়া যায়, কোশ্চেন ক্লিয়ার, পরিষ্কার। একদম একদম। আপনি ছোট করে নিন যে আমি পরিষ্কার ভাবে সমস্ত দোকান থেকে ওষুধপত্র, মেশিনপত্র, গাড়ি, মোটরসাইকেল, টুথপেস্ট, টুথব্রাশ থেকে শুরু করে পনির, সমস্ত দুধ, সবকিছু আপনি পেতে পারেন ক্যাশ মেমো, ঠিক আছে না, সব পাবেন। সুতরাং ওই ক্ষেত্রে তো বক্তব্য না, বক্তব্য হচ্ছে এখন সুজি কিনতে পারেন, ময়দা কিনতে পারেন, বা অন্য কিছু কিনতে পারেন, সেক্ষেত্রে তো আপনাকে গ্রসারি থেকে আপনাকে সঠিক মেমো দিতে পারে না। তাও তারা মেমোতে না থাকুক, তাদের বোর্ডে লেখা থাকে। যারা মেমো দিতে পারবে না তাদের বোর্ডে পরিষ্কার। সুতরাং এটা আপনি বলুন যে কোথাও মানুষ ঠকার জায়গা নেই, শুধু মানুষকে সচেতন হতে হবে। আমার আবারও রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, মানুষকে সচেতনতা করার জন্য আপনারা একটা পার্ট নিন। সরকার তো মিটিং করে, বিভিন্ন রকম গ্রাউন্ডে যায়, কথা বলে, জিএসটি নিয়ে বারবার আমরা মিটিং করছি, চলতে থাকবে। যদি কেউ না বোঝে, কি বিজনেসম্যান কি ক্রেতা, তাদের জন্য কোথাও প্রবলেম। একদম। সরকার যে স্ল্যাব জিএসটি হার কমিয়েছে, সেটার সুবিধা পেতে গেলে অবশ্যই আপনাকে যে ক্রেতা সচেতনতার কথা বলা হয়, কনজিউমার যে অ্যাওয়ারনেসের কথা বলা হয়, সেদিকে নজর রাখতে হবে। এবং স্যার যে কথা বলেছেন যে বিশেষ করে মুদি দোকান নিয়ে যে প্রশ্নটা আসে, সেখানে চার্ট থাকে, সেই চার্ট অনুযায়ী আপনি কথা বলতে পারেন। এবং অন্যান্য ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যাশ মেমো দেওয়া হয়, সেটা মেডিসিন হোক আর অন্য যাই কিছু হোক। তো যাই হোক স্যার, ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত তুলে ধরার জন্য। আমরাও চাইছিলাম সাধারণ জনগণের কাছে সরাসরিভাবে সেই বার্তাটা পৌঁছে যাক, যে কেউ সরকার যে সুবিধাটা দিচ্ছে সেটা পাওয়ার এখানে সুযোগ রয়েছে, মাঝখানে কিছুটা সচেতনতার প্রয়োজন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের সততা রক্ষা করে ব্যবসাটা করবেন, এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি ভাবনাটা সেটাকে প্রতিফলিত করার ক্ষেত্রে তার অবদান রাখবেন। একটা কথা ঠিক আছে, এটা তো আপনি ঠিকই, কারণ আপনি জনস্বার্থের জন্য, জনগণের বোঝানোর জন্য আপনি
সরকারের কি ভূমিকা সেটা আপনি জানার চেষ্টা করেছেন, প্রসেস কি আছে, পদ্ধতি কি আছে, মানুষ যাতে না ঠকে সেই ব্যবস্থা আপনি অবশ্যই আমাকে দিয়ে আপনি আমার জানতে চেয়েছেন। আমি আমার সরকারের পক্ষ থেকে যা সিস্টেম তা আমি বলেছি। দেখুন, আমি এটা না বললে কিন্তু জিএসটি সম্পর্কে ব্যাখ্যাটা থেমে যাবে। এই জিএসটি আমি প্রথমেই বলেছি আপনাকে যে দেশে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মানুষকে, এই দেশের মানুষকে অনেক শক্তিশালী করবে। কিভাবে? ক্রেতার ক্ষেত্রে বলেছি আপনাকে, আমি বলছি না আবার, যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেল। আপনি 100 টাকা 82 টাকা খরচ করবেন, এখন 95 টাকা। এখন 100 টাকায় কোথাও আপনি 72 টাকা খরচ করবেন, 28% 172 টাকা খরচা করবেন। কোথাও আপনি 100 টাকা 82 টাকা, কোথাও 100 টাকা এখন 5 টাকা খরচ করবেন। তো আপনার এই যে ডিফারেন্সটাতে আপনাকে মানুষকে সুযোগ করেছে, কি হবে? দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধি করতে হবে। আমি এটা তো মূল দায়িত্ব। আপনি শুধু ক্রেতাদের কথা বলেছেন, কিন্তু আসল শক্তিটা কোথায় এটা দেখতে হবে। আজকে আমি যদি শক্তিশালী হই, আমরা যদি শক্তিশালী হই, দেশে 140 কোটি মানুষ শক্তিশালী হয়, দেশ শক্তিশালী হবে। এবং ওই দেশ শক্তিশালী লক্ষ্য নিয়ে দেশের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেমন? আজকে দেশের জিডিপি বাড়ছে, অর্থনীতি বেড়েছে। আপনি এটা অস্বীকার করতে পারেন না যে আজকে 4র্থ স্থানে আমরা পৌঁছেছি। আমাদের পৌঁছানোর বাকি নেক্সট স্টেপ পৌঁছানোর বেশি দেরি নেই, পৌঁছাবই। এবং দেশের যে অর্থনীতি কোথায় বেড়েছে, আজকে দেশ এখন শক্তিশালী রাষ্ট্র। এইসব না যে আমরা ওই যে উন্নয়নশীল দেশের সমস্ত উন্নয়ন দেশ। আজকে সেখানে আপনি দেখুন দেশের অর্থনীতি কিভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি হচ্ছে। কেমন হচ্ছে আজকে আমার দেশ সামরিক ক্ষেত্রে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। তাহলে আগে আমরা মানুষ অন্যান্য দেশের থেকে সামগ্রিক কিনে শক্তি আমাদেরকে রক্ষার কবচ বানাতে হতো। আজকে আমাদের দেশের থেকে সামগ্রী কিনে, ব্রহ্মস থেকে শুরু করে হেলিকপ্টার, মেশিন তৈরি, সমস্ত কিছু নিয়ে আজকে সমস্ত এই মানে ক্ষেপণাস্ত্র আমাদের থেকে কিনে আজকে অন্যেরা শক্তিশালী হচ্ছে। মানে আমরা ওই জায়গায় পৌঁছেছি এখন। আমার আরেকটা কথা হচ্ছে দেশীয় পণ্য। এই যে জিনিসটা চলছে আজকে এখানে দেশের স্থানীয় উদ্যোক্তারা, স্থানীয় মানে ইয়েতে আমাদের যে নিজস্ব যে উদ্যোগ, নিজস্ব যে আমাদের সম্পদ, আজকে এখানকার আমাদের উৎপাদন বৃদ্ধি হবে। তো উৎপাদন বৃদ্ধি হবে কেন? যে ক্রেতা তার ক্রয় ক্ষমতা বেড়েছে, সে যদি তার ক্ষমতা তার নিজের রেঞ্জের মধ্যে সে খরচ করতে পারবে, সুতরাং তাকে তারা একটু বেশি খরচ করা স্বাভাবিক, তার কথা সম্ভব হবে ওই আগের ইনকামের মধ্যে। এতে কি হবে? দেশের যে উৎপাদন ব্যবস্থা আরো মানে বৃদ্ধি পাবে, দেশের সর্বস্ব আমাদের দেশের অর্থনীতি আবার মানে শক্তিশালী হবে। পরাধীনতার যে পণ্য রাষ্ট্রের উপর নির্ভরশীল, এইসবের থেকে আমরা বেরিয়ে আসতে পারি। দেশের প্রধানমন্ত্রীর এই যে লক্ষ্য চিন্তাটা, এটা কিন্তু 140 কোটি মানুষের শ্রীবৃদ্ধি করা এবং সঙ্গে দেশের শ্রীবৃদ্ধি করা, এটা অন্যতম একটা পদক্ষেপ। পরিষ্কার আমাদের বলবো। একদম স্যার বিস্তারিত জানালেন, স্যারকে ধন্যবাদ। যে জিএসটি বিষয়টি নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে আসলে সরকারের দৃষ্টিভঙ্গি কি, আসলে মূল জায়গাটা কোন জায়গাতে হচ্ছে, সেই বক্তব্য আমরা নিচ্ছি। এবং আমরা অবশ্যই স্থানীয় অনেকেই যারা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ করেন তাদের বক্তব্য আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা আমরা করবো।